আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। চলমান পরিস্থিতিতে সেনাপ্রধানকে নিয়ে টানটান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য অনেকগুলো দাবি জানিয়েছেন, জরুরি আহ্বান জানিয়েছেন। তার মধ্যে 7টি বিষয় আমরা পয়েন্ট আউট করেছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিদায় নিতেই হবে, তার বিদায় নেওয়া ছাড়া উপায় নেই। এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই, তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই, ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারবে না তোমরা, নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই টিকে কিনা আলহামদুলিল্লাহ আপনার কথায় আমি ভরসা রাখছি। হাসনাতের স্ট্যাটাসের পরে যেটা অনেকে বলছে, আমিও বলেছি যে রাত্রেই হাসনাত স্ট্যাটাস দিয়েছে 2:30টার সময়, 3:30টার সময় বিএনপি আজকাল একটা মিডিয়া সেভ করে রাখছে ফেসবুকে, তার চেহারা পুরো উঠে গেছে। তারা গান গাওয়া শুরু করছে, তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। আধা ঘন্টার মধ্যে ছাত্রদলের স্ট্যাটাস দিয়েছে একই, হাসিনা নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। মজার না, খুব মজার কথা। খুবই গরম একটা খবর আছে প্রিয় দর্শক শ্রোতা। শেখ হাসিনা অবশেষে ভারত থেকে কোথাও উদয় হয়ে গেলেন, তাকে আর ভারতে পাওয়া যাচ্ছে না। এক কথায় বলতে পারেন যে নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনা আর নেই। তাহলে কোথায় গেল? প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু মাথায় চিন্তার ভাস। কোথায় গেল তাদের আপা, কোথায় গেল তাদের মা? প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। ইতিমধ্যেই কিন্তু একটা নিউজ সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে যে শেখ হাসিনা ভারত থেকে গাড়ি করে কোথাও যেন যাচ্ছে, কাউকে না জানিয়ে। আসলে গেল কোথায়? তাহলে কি ভারত থেকেও শেখ হাসিনা পালিয়ে গেল? তাছাড়াও রয়েছে শেখ হাসিনার একটা ফোন কল, যেটা আপনাদের সাথে শেয়ার করব। 256 নাকি 67 জনের নামের তালিকাও করেছে শেখ হাসিনা, এবং দেশে এসে নাকি তাদেরকে ফাঁসি দিয়ে দেবে, তাদেরকে শেষ করে দিবে, এরকম তালিকাও করেছে শেখ হাসিনা। এরকম একটা ফোন কলও ভাইরাল হয়েছে। তো আসলে কোথায় গেল শেখ হাসিনা, আর কোথায় থেকেই বা এই ফোন কলটা ফাঁস হলো, সব কিছু বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। নতুন করে কিন্তু আরেকটা ইস্যু অ্যাড হয়েছে, সেটা আপনারা সকলে জানেন। গতকাল থেকে হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে জনাব ওয়াকারুজ্জামান সাহেব, বর্তমান সেনা প্রধান, তাকে নিয়ে কিন্তু নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই বলছে যে শেখ হাসিনাকে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য ওয়াকার সাহেব তদবির চালাচ্ছে। আসলে কতটুকু সত্যি বা যৌক্তিক সে বিষয়টিও জানবেন আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা শুনে আসি। এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই, তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই, ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারবে না তোমরা, নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে, শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে? যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে, যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন, সকাল সন্ধ্যা এদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে চলেছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাহে রমজানের মধ্যেও গভীর রাতে তাহাজ্জুদে রুখতে কিংবা ইফতারের পরপর 2-4 জনকে মাস্ক পরে মিছিল করাচ্ছেন, তিনি আবার কিসের ভয়ে, কোন ভয়ে ভারতে লুকিয়ে থেকে অবস্থান অনিশ্চিত করছেন এবং তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন? তিনি কি আদতে ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে গিয়েছেন, না ভারতের মধ্যেই দিল্লিতে ছিলেন, সেই দিল্লি থেকে এখন ভিন্ন কোনো জায়গায় অবস্থান করছেন? এ এখন বাংলাদেশের মানুষের দৈনিক আলোচনার একটি বস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে গতকালকের এই আলোচনাটি নতুন করে সামনে এসেছে, শেখ হাসিনা এখন আর ভারতে নেই, সে পালিয়েছে। কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন আর দিল্লিতে নেই, দিল্লি থেকে পালিয়েছে। পালানো যার স্বভাব, যে জন্মগতভাবেই পালানো পছন্দ করে, কখনো বোরকা পরে পালায়, কখনো বোরকা পরে প্রবেশ করে, কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায়, আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন, যেখানে বসে ষড়যন্ত্র সকল বীজ বপন করে চলেছেন, তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসেবে পূরণ করবেন মহান রব?
আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে, সেটা হচ্ছে সল্ট লেক আর নিউ টাউন এলাকা। আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন। কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃতে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য তিনি তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে নাকি ঈদ করতে আসবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান, দেখা করতে চান, বক্তব্য এরকম আসছে। তো সেই অবস্থায় তিনি নেতাকর্মীদেরকে রেখে তিনি কেন তাহলে পালাচ্ছেন? এই শেখ হাসিনা ভালো করেই জানে এই বাংলাদেশে তিনি আসতে পারবেন না। এই শেখ হাসিনা ভালো করেই জানে পার্শ্ববর্তী দেশেও তিনি নিরাপদ নয়, কারণ এমন পরিমাণ অপকর্ম করেছে যেই নেতৃত্বে এই অঞ্চলের কোনো জায়গায় কেউ নিরাপদে থাকতে দিবে না। সে কারণেই তিনি এখন নিজের ব্যাগেজ গুছাচ্ছে, একটি ধোঁয়াশার মধ্যে রেখেছে পার্শ্ববর্তী দেশও তাকে নিয়ে এখন একেবারেই চরম মাত্রার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু পার্শ্ববর্তী দেশের এর কোনো বিকল্প নেই, শেখ হাসিনার পাশে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ 16টি বছর যাকে ব্যবহার করেছে টিস্যু পেপারের মতো, যার কাছ থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিয়েছিল ওরা, তারা কিভাবে শেখ হাসিনাকে একদিনই হাতের তালু থেকে ছেড়ে দিবে? তারা সে কারণেই তাকে যে কোনো মূল্যে চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গোপনীয়তা বজায় রেখে তারপরে তাকে রাখতে। তিনি কেমন নেত্রী? আওয়ামী লীগের তো অনেকেই এখনো আশা করেন, বক্তব্য দেন তিনিই তাদের প্রধানমন্ত্রী, তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো যে লোক এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই লোক কেন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়? ধরলাম বাংলাদেশে আপনার প্রবলেম হয়েছে 5 তারিখের পরে আপনি জাতির সামনে মুখ কেন দেখাচ্ছেন না? এই কারণেই আমি বলছি জেনেটিক্যালি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব এক। এই যে বাংলাদেশে মাস্ক পরা লোকগুলো এখন মিছিল করে, ওদের কি আসলে কোনো লজ্জা শরম বলতে কিছু নেই? বাংলাদেশে কি কোনো করোনা চলছে? 19 সালের করোনা, 20 সালের করোনা কি 25 সালেও চলছে যে তোমাকে মাস্ক পরিধান করে চলতে হবে? কারণ এটা তো জন্মসূত্রে এক। শেখ হাসিনার ব্লাড আর ওদের ব্লাড তো এক। শেখ হাসিনাও তো ওই একই অবস্থায়, স্কার্ফ পরে, মাস্ক পরে, গোপনীয়তা রক্ষা করে পালিয়ে বেড়াচ্ছে এখান থেকে সেখান, সেখান থেকে এখান। তার কোনো অস্তিত্ব এখন নেই, কেউ খুঁজে পাচ্ছে না লোকটা কি অসুস্থ, বেঁচে আছে না কোথায় আছে। আওয়ামী লীগ একই অবস্থা আজকে সারা বাংলাদেশে তাদের জন্য অপেক্ষা করছে। তারাও এই একই উপায়ে একটু মাস্ক পরে আমাদেরকে উকি দেয়, জানার চেষ্টা করে, মাঝে মাঝে একটু শাহবাগে কিংবা রাস্তাঘাটের অলিতে গলিতে কোনাকাঞ্চিতে উঠে এসে একটু হুশহাস করার চেষ্টা করে। এটা মূলত জন্মগত শেখ হাসিনার স্বভাব থেকেই এই আওয়ামী লীগ, ছাত্রলীগ জেনেটিক্যালি এই তথ্যটি এবং এই কর্মটি তারা পেয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সে কারণে বলছি আজকের এই আওয়ামী লীগের দুর্দশার কারণটা কি? আওয়ামী লীগ কেন এরকম হবে? কেন তারা সবসময় এইরকম অপরাজনীতি, অপকৌশল করবে? এর কারণ আছে। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। শেখ হাসিনা, শেখ পরিবার কখনোই জনমানুষের কল্যাণে কাজ করতে পারেনি। তারা সবসময় ওরকম গোপন আতাত, গোপন ষড়যন্ত্র, মানুষের পিছনে পিছনে কাজ করা তারা পছন্দ করতো। তারা পালিয়ে বেড়ানো এটা একটা তাদের স্বভাব। 11 সময়ও তারা পালিয়েছে। তখন কিন্তু এই বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পালায় নাই, এদেশে ছিলেন। বহু রাজনীতিবিদ পালায় নাই, জামাতের নেতাকর্মীরা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বাংলাদেশে ছিলেন, পালান নাই, পালিয়েছে এই শেখ হাসিনা। কানে ব্যথার সুতা দিয়ে চলে গিয়েছিলেন, আবার ওই বিদেশ থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেশে এসেছিলেন এবং সে আসার মধ্য দিয়ে 16টি বছর আমাদেরকে একটি জাহান্নামের ভিতরে তিনি রেখেছিলেন। আজ শেখ হাসিনার মৃত্যুর আগে এই পালানো ছাড়া আর কোনো অবস্থান আপনার কাছে থাকবে না, আমি ক্লিয়ার বলতে পারি। এই মহিলা আর কোনোদিন জাতির সামনে প্রকাশ্যে আসতে পারবে না, সেই সুযোগ তার নেই, আর আসবেনও না। আসার মতো তার স্কোপ নেই, আসার মতো তার ফেজ নেই। আদতে তার ফেজটা এখন কার মতো হয়ে গিয়েছে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কি দাঁড়াচ্ছে এই রাজনীতি? এই অন্যায়, অত্যাচার, জুলুম করে মানুষদেরকে 2000 মানুষ হত্যা করে এখান থেকে বিদায় নিয়ে তার জীবনের প্রাপ্তিটা কি? তার জীবনের প্রাপ্তি একটাই, নরেন্দ্র মোদী। এই মোদীকে তিনি পেয়েছেন। তার জীবনের প্রাপ্তি একটাই, নিজ মাতৃভূমি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। তার জীবনের প্রাপ্তি এখন একটাই, মাতৃভূমির স্বাদ রক্ষা। আর তার দ্বারা হবে না, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে ভিন্ন দেশের স্বাদ সে গ্রহণ করছেন। হ্যাঁ, ভিন্ন দেশ না, যেখানে তার জন্ম, যেই জায়গা থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয় সেই জায়গায় তিনি ফেরত গিয়েছেন। কিন্তু আজকে দুঃখ লাগছে, সেই জায়গাটাও তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না। আমি তো মনে মনে খুব চেয়েছিলাম যেই মানুষটি যাদের আদর্শে গড়ে উঠেছে, যেই মানুষটি যাদের চরিত্রে জীবনযাপন করছে, তার অন্তত শেষ নিঃশ্বাসটা সেই দেশেই হোক যে দেশে এতদিন পাশে বসেছিলেন ভারতে। তার তো ওখানেই অন্তত থাকা উচিত, শেষ নিঃশ্বাসটা ওখানেই হওয়া উচিত। ওখানের নিয়ম কানুনই তার মৃত্যুর পরে অন্তত পক্ষে জীবনটাকে সুন্দরভাবে শেষ করার যে একটি ধর্মীয় রীতিনীতি তাদের রয়েছে সেটা হোক, সেটা তো চেয়েছিলাম। কিন্তু সেটাও কি তার ভাগ্যে এখন আর থাকবে না? তিনি সেখান থেকেও এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কোথায় যাচ্ছেন, কোথায় গিয়েছেন? জনমনে এখন এটাই প্রশ্ন। আমি যে প্রশ্ন ছুড়ে দিলাম, আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই। ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিংয়ে আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারলে চ্যালেঞ্জটা আমার গ্রহণ করো। পারবা না, পারবে না তোমরা। নাই, তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
পারবে না তোমরা এখন শনাক্ত করতে। এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে গ্রাম থেকে গঞ্জ, শহর থেকে গ্রাম, এখান থেকে সেখান, সেখান থেকে এখান, ভারত থেকে পার্শ্ববর্তী অন্য দেশ, এভাবে করেই তার জীবনটা এখন যাচ্ছে। তিনি পালানোর মধ্যেই আছেন আর তোমরা আসছো বাংলাদেশ দখল করতে। সম্ভব নয়। তোমার নেত্রীকে পারলে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আসো, জীবনে রাজনীতি করবো না। তোমার নেত্রী আর কোনোদিন ফেস দেখাতে পারবে না। তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই। তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব। তোমরা খুঁজে বের করো। খুঁজে বের করতে পারবে? পারবে না, কারণ তোমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে তিনি কিন্তু চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছেন। চলমান পরিস্থিতিতে সেনাপ্রধানকে নিয়ে টানটান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য অনেকগুলো দাবি জানিয়েছেন, জরুরি আহ্বান জানিয়েছেন। তার মধ্যে 7টি বিষয় আমরা পয়েন্ট আউট করেছি। যেই দাবিগুলো কতটুকু যৌক্তিক সেটা আমরা পর্যালোচনা করবো এবং শুরুতেই প্রপোজিশন হিসেবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি। আপনারা মন্তব্য করবেন আলোচনা শেষে যে আপনারা একমত কিনা পিনাকি ভট্টাচার্যের সাথে। পিনাকি ভট্টাচার্য যে আহ্বানগুলো জানিয়েছেন সেগুলো আমাদের 5 আগস্টের বিপ্লবকে পূর্ণতা দিতে পারে। পিনাকি ভট্টাচার্যের ওই দাবিগুলো মানলেই 1975 সালে 15 আগস্ট যে বিপ্লব হয়েছিল তারপরে সেই বিপ্লবীরা দেশে থাকতে পারেনি, তাদের ফাঁসি হয়েছে, এরকম ঘটনা পুনরাবৃত্তি হবে না। এর সমাধান পিনাকি ভট্টাচার্য দিয়েছেন। এই সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশন গুলোর মধ্যে কিছু সংস্কার কমিশন কিন্তু হয়নি। যেমন দেখেন, সব সেক্টরের সংস্কার কমিশন 11টা, কিন্তু সেনাবাহিনী সংস্কার কমিশন আপনারা দেখেছেন না? মানে তাদের হাত দেওয়া যাবে না কেন? তারা কি ফেরেশতা নাকি? অনেকে বলেন যে ভাই সেনাবাহিনীর বিরুদ্ধে বলেন। আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো বলি না। সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অনুভূতি, আমাদের রক্ষাকর্তা, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকর্তা। কিন্তু আমরা বলি ব্যক্তি সেনা কর্মকর্তার বিরুদ্ধে। আমিরুল জামাত যে কথাটা বলেছিলেন যে সেনাবাহিনী দেশপ্রেমিক সংগঠন, আমি একমত, সেনাবাহিনী দেশপ্রেমিক, কিন্তু অপরাধ করে সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা। আমরা কতিপয় বা 2-1 জন কর্মকর্তার বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে নট এট অল। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস, বাংলাদেশের সিপাহী জনতার ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস, জুনিয়র কর্মকর্তাদের ইতিহাস জনগণের পক্ষের ইতিহাস। জুনিয়র কর্মকর্তারাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বীর শ্রেষ্ঠ হয়েছিলেন, কোনো বুইরা খাটাস প্যাট মোটা নয়। ইয়াং কর্মকর্তা ছিলেন যারা বীর শ্রেষ্ঠ হয়েছিলেন সেনাবাহিনীর, এবং যারা 1975 সালে 15 আগস্ট বিপ্লব করেছিলেন তারাও কিন্তু ছিলেন ইয়াং। অতএব এই বাহিনী আমাদের অনুভূতি, আমাদের শ্রদ্ধার পাত্র। আমরা কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে বলি না। তবে সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে বলতে পারলে সেনাবাহিনীর বিরুদ্ধে বলা যাবে না কেন? এটা বাক স্বাধীনতার অংশ। সেনাবাহিনীর কার্যক্রমের ট্রান্সপারেন্সি আমরা চাই। তাদের ভিতরে হ্যাঁ কিছু সিক্রেসি, যুদ্ধনীতি যেগুলো প্রতিপক্ষ রাষ্ট্র ভারত জানলে সমস্যা, এগুলো গোপন থাকবে। এছাড়া সেখানে কি হয়, ক্যান্টনমেন্টে কেন সাংবাদিক ঢুকতে পারবে না? তাদের বিভিন্ন সিদ্ধান্ত তারা ব্রিফ করে জানাবে, তারা সংবাদ সম্মেলন করবে, বড় বড় অফিসারদের কাছে সাংবাদিকরা যাবে, প্রশ্ন করবে, যেরকম পুলিশের কাছে যায়। তাদের মিডিয়া সেল থাকবে, যেমন ডিএমপি মিডিয়া সেল আছে না, যেখান থেকে তারা ব্রিফ করে, ওইরকম সেনাবাহিনীর ব্রিফ করবে। কেন হবে না? তারা কি ভিনগ্রহী কিছু? মানে এটা কেন? যাই হোক দর্শক, এই সেনাবাহিনী সংস্কারের কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয়নি। সেনাবাহিনী সংস্কারের কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য। তার যে 7টা দাবির কথা পয়েন্ট আউট করেছি তার মধ্যে এটা আছে। এর মানে আমাদের বিপ্লব পূর্ণতা পাবে, সব সেক্টরে সংস্কারের একটা বিষয় আসবে। দর্শক, এই পিনাকিদের নেতৃত্বেই আমাদের বিপ্লবের পূর্ণতা আসবে। এর জন্য পিনাকির একটা দাবি যে এই ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করতে হবে। দেখেন, আমি তাকে পদত্যাগ করতে বলি না, আপনার মন্তব্য জানাবেন। তিনি যদি ভারতীয় প্রজেক্ট বাস্তবায়ন বাদ দেন, ওয়েলকাম। 5 আগস্টের পর তিনি থেকেছেন না, এরকম থাকবেন, কোনো সমস্যা নেই। তিনি চাকরির মেয়াদ পূর্ণ করবেন। সেনাবাহিনীতে পদত্যাগ করে এরকম একটা ঘটনা ঘটুক, এটা না হোক, আমি সেটাই চাই। কিন্তু আপনারা মন্তব্য জানাবেন যে পদত্যাগ চান কিনা। পিনাকি ভট্টাচার্য চেয়েছেন পদত্যাগ, আমি চাই না, আমি সংশোধন। তো এখন সেনাপ্রধান পদত্যাগ যদি করেন বা নাও করেন, একটা ঘটনা ঘটবে, এটা বাস্তবতা। যতই প্রভাবশালী কিংবা পাওয়ারফুল হন না কেন, সেনাপ্রধান আওয়ামী লীগের আত্মীয়, হাসিনা আত্মীয়, এবং হাসিনা তাকে বানিয়েছে। তার যে আওয়ামী লীগ তকমা, এটা তিনি বুঝতে পারবেন না। এই জন্য যখন তার চাকরি শেষ হয়ে যাবে তখন তিনি জনগণের কাছে মুখ দেখাতে পারবেন না। সেনা অফিসাররা কিন্তু চাকরি শেষ হওয়ার পরও বড় বড় চাকরি করেন, কেউ নির্বাচন কমিশনার হন, অমুক হন, তমুক হন ইত্যাদি। কিন্তু তিনি বাংলাদেশের কোথাও ভালো একটা পজিশন নিয়ে দাঁড়াতে পারবেন না। বরং তাকে বিদেশ চলে যেতে হবে। বিদেশেও জনগণের মধ্যে প্রকাশ্যে ইন্টারাকশন করতে পারবেন না, অ্যাজ ইফ বা একেবারে অ্যাজ ইট ইজ ফখরুদ্দিন মঈনুদ্দিনের ক্ষেত্রে যেটা ঘটেছিল। মঈনুল আহমেদ কিন্তু আওয়ামী লীগকে পাওয়ার দিয়ে সেফ এক্সিট নিয়েছিল। যুক্তরাষ্ট্রে আছে, কিন্তু যুক্তরাষ্ট্রে কোথাও দেখেন প্রকাশ্যে, বরং সেখানে বসে যদি কোথাও ছবি দেখা যায় তাতেও তিনি লাঞ্ছিত হন। মানে সেখানেও এক ধরনের গোপন জীবনযাপন করেন। তো এটাই বাস্তবতা যে সেনাপ্রধানের যে আওয়ামী লীগ তকমা, এটা থেকে তিনি বের হয়ে আসতে পারবেন না, নর্মালাইজড হতে পারবেন না। যতদিন পাওয়ারে আছেন, দায়িত্বে আছেন, ততদিন ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু এটা নিয়ে তিনি সমস্যায় পড়বেন। এই জন্য তিনি যদি একদম বিপ্লবীদের কাতারে চলে আসেন, তিনি নিজেই সেনাপ্রধানের দায়িত্বে থেকে যুগান্তকারী কিছু সংস্কার করে দিয়ে যান, পিনাকি ভট্টাচার্য এই দাবিগুলো একমত পোষণ করেন, আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে ধরিয়ে দিয়ে দেখিয়ে দেন যে না, তিনি যদি এভাবে তার আওয়ামী লীগ তকমা সরাতে পারেন, তাহলে তিনি স্বাভাবিক হতে পারবেন। এটা তার জন্য একটা সুযোগ। নইলে কিন্তু চাকরি শেষ হয়ে গেলেও আমেরিকায় গিয়েও স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলতে পারবেন না। মানুষ আপনাকে দেখলে ছবি তুলতে যাবে, থুতু দেবে, কটু বাক্য বলবে। এটা একটা অবস্থা। দর্শক,
পিনাকি ভট্টাচার্যের দাবিগুলোর মধ্যে আরেকটা দাবি সেনাবাহিনীকে সংস্কার করতে হবে। এর সাথে আমি একমত। সব বাহিনী সংস্কার করা হলে সেনাবাহিনী কেন সংস্কার করা হবে না? সেনাবাহিনী কি গত 15 বছর কোনো কার্যকর ভূমিকা রাখতে পেরেছে? 2018 সালের নিশিরাতে নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকাটা কি ছিল? তারা কি করেছে আমরা দেখেছি না? এবং আরো বিভিন্ন বিতর্কিত কাজের সাথে গুম খুনের সাথে তারা জড়িত ছিল। তারা র্যাবে গিয়ে আকাম করেছে। অতএব এই বাহিনী সংস্কার করতেই হবে। পিনাকি ভট্টাচার্য এই দাবির সাথে একমত। আরও পিনাকি ভট্টাচার্য যে দাবি করেছেন, যেমন যারা গুম খুনের সাথে জড়িত ছিল সেনা অফিসার, তাদের বিচার করতে হবে, তাদেরকে ধরতে হবে, চাকরিচ্যুত করতে হবে। এখনো গুম খুনের সাথে জড়িত অনেকে, রেদওয়ান নামের একজনের নাম বলেছেন, যারা জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন নেন। এটা হতে পারবে না। এই পদক্ষেপগুলো ওয়াকারুজ্জামানকে নিতে হবে। এবং আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের সব নেতাদের গ্রেপ্তার করতে হবে, আওয়ামী লীগের পদধারী সব নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে, আওয়ামী লীগের আর্থিক উৎস ধ্বংস করে দিতে হবে। নইলে পিনাকি ভট্টাচার্য যে কি পারে সেটা তো ধানমন্ডি 32 নম্বর থেকে আমরা দেখেছি। এক এক এলাকায় ব্লক রেড দিয়ে ধরে এনে আওয়ামী লীগকে পিটানো হবে, জয় বাংলা করা হবে। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করলে আপনি দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র দিকে কিনা তো দেওয়া হবে না। আর এই যেটা লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। জি আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমি ভরসা রাখছি। জি নিচ্ছি। তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগোন নিচ্ছি। তবে সবাইকে সবটা বলার দরকার নেই। আমি সবাই বলছিলাম যে তোমরা খালি অপেক্ষা করে কিছু বলো না। জি নিচ্ছি। ওরা সেট করবে, আর যদি আমরা কিছু করি তাহলে বলে যে আমাদের জন্য পারে না, সেও যে বলতে পারে, আমরা বলার মুখ নাই। জি নিচ্ছি। যাতে আন্তর্জাতিক ভাবেও ওই যে সুখদিন হচ্ছে কোটি কোটি চেহারা দাঁড়া খেয়ে গেছে মানুষের। জি নিচ্ছি। অলরেডি বাংলার মানুষ সেটা বুঝতে পারছে, কিন্তু ভয় থেকে মুখ খুলতেছে না। নিচ্ছি না, এখন ভয় পাওয়ার কিছু নাই, কারণ ওদের ভয় দিতে হবে, সেভাবে প্রস্তুত না। জি ইনশাল্লাহ নিচ্ছি। তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি, আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নিচ্ছি। আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর 2 বার। আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। ওনার বাড়ি গাড়ি সব জ্বালায় পুরা দিছে, আমারও বাড়ি গাড়ি সব জ্বালায় পুরা দিছে নিচ্ছি। আমাদের অসংখ্য মামলা দিছে। আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন। একটা কথা আমি বলি, তোমাদের মোকাবিলা করেছে কি? ওই ওরাই নিচ্ছি সবাই, জামাত বিএনপি সকলে। হ্যাঁ আছে। জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ করতে হয়? জি না নিচ্ছি। জি থাকবে না। জি নিচ্ছি। কিন্তু একটা সংশয় নিচ্ছি, মাননীয় নিচ্ছি, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি, কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই। ওরা কিভাবে এটাকে শোনো, ওরা যেগুলি দেখে পোটেনশিয়াল, যেগুলি দেখে রিপ্রেজেন্টেটিভ, যেগুলি মানে সব তো তাদেরকেই জি নিচ্ছি তালিকা করে, এগুলিকে সবাইকে কাউন্ট করে না। জি নিচ্ছি। সেই জন্য বললাম যে যাদের বাড়ি ঘর করেছে তাদের হিসাব দেওয়া হচ্ছে কারা পড়াতে আসছিল, আর আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। জি নিচ্ছি। আলহামদুলিল্লাহ নিচ্ছি। আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল নিচ্ছি। আপনি ভালো থাকবেন। আর আপনি জি আমার তো গোবিন্দগঞ্জ কেন, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি নিচ্ছি। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি নিচ্ছি। এক মামলা যে শাস্তি, আরে 200 মামলা সেই শাস্তি, তাই না? জি নিচ্ছি। তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেবো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিদায় নিতেই হবে। তার বিদায় নেওয়া ছাড়া উপায় নেই। কারণ সে আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নিবে, আমার আপনার ট্যাক্সের টাকায় বিভিন্ন সুযোগ সুবিধা নিবে, আর অন্য দেশের সুযোগ সুবিধার জন্য কাজ করবে, অন্য দেশের হয়ে কাজ করবে। সেটা তো হইতে পারে না। ওয়াকারুজ্জামানকে আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই। আমরা যারা ভিন্নভাবে চেষ্টা করি, আমরা কখনোই বিশ্বাস করতে পারি নাই। কিন্তু হ্যাঁ, ওয়াকারুজ্জামান একটা জিনিস করতে পারবে না, সেটা হচ্ছে কু করতে পারবে না। ওয়াকারুজ্জামান যদি কু করতে পারতো, যদি সে ক্ষমতা দখল করতে পারতো, তাহলে কখনোই হাসনাত আব্দুল্লাহকে সেনানিবাসে ডেকে নিত না। চোর কখনো চুরি করার আগে কিন্তু কারো বলে না যে আমি চুরি করতে আসবো, কিন্তু গোপনে চুরি করে নিয়ে যায়। তো তাদের হাতে যদি ক্ষমতা থাকতো, অনেকে বলতেছে সামরিক শাসন আসবে, সেনাবাহিনী ক্ষমতা নিবে। নো, সেনাবাহিনীর সেই ক্ষমতা থাকলে কখনোই বিভিন্ন দলের সাথে পরামর্শ করতো না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, কখনোই করতো না। সো আপনারা যারা এই টেনশনে আছেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, এটা সম্পূর্ণ ভুল। সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারবে না। সেই পরিবেশ পরিস্থিতি যদিও বাংলাদেশে আছে, তারপরেও সেই সাহসটা নাই, এই ক্ষমতা দখল করতে পারবে না। এখন সেনাপ্রধানের যে ব্যাপারটা, সেনাপ্রধানকে কিছুদিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা তা বলে গালিগালাজ করছে। আমার এলাকায় দেখছি যা তা বলে গালিগালাজ করছে, যা পারছে তাও বলছে, যা না পারছে তাও বলছে। এখন এসে ওয়াকারুজ্জামান মনে করেন তাদের জাতির চাচার মানে ভূমিকা পালন করতেছে, তার জাতির চাচা হয়ে গেছে। ওয়াকারুজ্জামান ছাড়া কিছু বোঝে না। বাহ, বলছে ওয়াকারুজ্জামান বাংলাদেশের জঙ্গি বিরোধী করবে, বাংলাদেশের জঙ্গিরা মাথা চাড়া উঠতেছে। কোথায় জঙ্গি? মানুষের জঙ্গি তো দেখি না আমি। কে বলে বাংলাদেশের জঙ্গি আছে? হ্যাঁ, ওই যে শেখ হাসিনা একটা কথা বারবার করে বলতো
যে বাংলাদেশের জঙ্গি নিধন করতেছে, প্রতি বছর একটা করে প্ল্যান করতো, একটা বিল্ডিং ঘেরাও করতো যেখানে জঙ্গি আস্তানা পাওয়া গেছে। মূলত এখানে কিছুই ছিল না, নিরীহ মানুষগুলোকে বিপদে ফেলছে। ওরা আবার এখন বলতেছে যে বাংলাদেশে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। বাংলাদেশের মানুষ রে কাটা চশমা কত পড়াবা? পৃথিবীর বিভিন্ন দেশকে ভূগোল বোঝাইছো, পৃথিবীর বিভিন্ন দেশ ভূগোল বুঝছে। এখন আর পৃথিবীর বিভিন্ন দেশ ভূগোল বোঝে না। আমার টপিক ওইটা না, আমার টপিক হচ্ছে ওয়াকারুজ্জামান দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সে রাষ্ট্রে এত গুরুত্বপূর্ণ কাজ একটা জায়গা থাকার পরেও সে দেশের বিরুদ্ধে কথা বলছে এবং বাংলাদেশের জনগণের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু, বাংলাদেশের গণতন্ত্রের শত্রু, বাংলাদেশের মানবাধিকারের শত্রু আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনর্বাসনের পরিকল্পনা করছে। আমার মাথায় কাজ করে না, 2000 মানুষ জীবন দিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে বসাইছে। এটা তো বিপ্লবী সরকার। এত তালবাহানা তো কিছু দেখি না। এত তালবাহানার কি আছে? ওয়াকারুজ্জামান এখনো কিভাবে থাকে? আপনারা কি করতেছেন? হ্যাঁ, দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে, আপনার ইন্ডিয়ার পারপাস সার্ভ করতেছে, তাকে আবার রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ জায়গাতে বসিয়ে রাখবেন? এখন বুঝতে পারছেন যে সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে নামার পরেও কেন আইন শৃঙ্খলা এত অবনতি হইল? এখন বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বুঝতে পারছেন। বাঙালি বোঝে, দেরিতে বোঝে, কিন্তু তখন সময়টা আসলে থাকে না। যদিও আমি মনে করি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, বাংলাদেশের জনগণের সময় শেষ হয়ে যায় নাই। ওয়াকারুজ্জামান থাকবে না, বাংলাদেশের জনগণ থাকবে, বাংলাদেশের মানবাধিকার থাকবে, বাংলাদেশের গণতন্ত্র থাকবে, বাংলাদেশের মানুষ ভোটও দিবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।